কিন্তু রুহিকে ভুল প্রমাণ করে কিছুক্ষণের মধ্যেই ল্যাপটপের স্ক্রিনে কিছু প্রিয় মানুষের চেহারা ভেসে ওঠে। রুহি সবাইকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে হঠাৎ অভিদের বুকে মুখ রেখে ফুপিয়ে কেঁদে দেয়। অভিদ মুচকি হাসি দিয়ে এক হাতে রুহিকে জড়িয়ে নেয়। ল্যাপটপে রুহির মা বাবা, রাইমা, নীলা, মিশু, ফুপি, অনি, তুষার, জিহান সবাই ভিডিও কলে রয়েছে। এদের দেখেও মনে হচ্ছে সবাই খুব অবাক হয়েছে। ওদের কাউকে জানানো হয়নি কেন কল করা হয়েছে। রুহিকে দেখে সবাই অবাক হয়েছে আর খুশিতে কান্না করে দিয়েছে। রুহির আম্মু কান্না করতে করতে অবাক হয়ে বলে, রুহি, রুহি কোথায় ছিলি এতদিন? মিশু কান্না গলায় বলে, রুহি কেমন আছিস তুই? তুই কোথায় আমাকে বল, আমি এখনই আসবো তোর কাছে। অনি নাক টানতে টানতে বলে, ভাবি ভাবি তাড়াতাড়ি আমাদের কাছে এসো, তোমাকে কত মিস করছি আমরা। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে জানো? সবাই কত খুঁজেছে তোমায়। একে একে সবাই তাদের কথা বলল, কিন্তু রুহি অভিদকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে চুপচাপ শুয়ে গেল, কোনো কথা বলল না। সবাই রুহির কথা বলার অপেক্ষায় আছে। রুহি ভাঙা গলায় তার আদর জোড়া নাড়িয়ে বলে, কেমন আছো তোমরা সবাই? সবাই আরও কেঁদে উঠল রুহির প্রশ্নে। রাইমা চোখ মুছতে মুছতে বলে, তোমাকে ছাড়া কেউ ভালো থাকতে পারছে না। তুমি কোথায় চলে গিয়েছো বলো তো? আমাদের ছেড়ে কি করে থাকতে পারছো? রুহি কিছু না বলে মাথা নিচু করে রাখলো। রুহির আব্বু অভিদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, রুহিকে কবে, কোথায় আর কিভাবে পাইছিস? অভিদ গলা ছেড়ে রায়হানের দিকে একবার তাকিয়ে বলে, 5 দিন হয়েছে রুহিকে খুঁজে পেয়েছি আমরা। সবাই আশ্চর্য হয়ে যায় অভিদের কথায়। ফুপি রেগে বলে, মানে কি, এতদিন হয়ে গিয়েছে মেয়েটাকে পেয়েছিস আর আমাদের জানানোর প্রয়োজন বলে মনে করলে না? অভিদ মাথা চুলকে রুহির দিকে তাকায়। জিহান ভ্রু কুচকে রুহির দিকে কিছুক্ষণ ধরে তাকিয়েছে। রায়হান সেটা দেখে এক ভ্রু নাচিয়ে বলে, এভাবে কি দেখছো? এতদিন পর বোনকে দেখো, কথা বলছো না কেন? জিহান এক পলক রায়হানের দিকে তাকিয়ে আবার রুহির দিকে তাকায়, সন্দেহ গলায় বলে ওঠে, তোমার গায়ে এত দাগ কিসের? আর কপালে ব্যান্ডেজ, মুখে কাটার দাগ, এসব কিসের? জিহানের কথায় সবাই রুহিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে সত্যি রুহির গায়ে অনেক দাগ। নীলা অবাক হয়ে বলে, হ্যাঁ সত্যি তো, তোর গায়ে হসপিটালের ড্রেস কেন? ল্যাপটপে সবাই রুহির চারপাশে যতটুকু দেখতে পারলো ততটুকু দেখে নেয়। তুষার অবাক হয়ে বলে, ভাইয়া, ভাবির চারপাশে দেখে তো হসপিটাল মনে হচ্ছে। তোমরা হসপিটালে কেন? ভাবি, তোমার কি হয়েছে? রুহি ভয়ে ঢোক গিলে মাথা উঁচু করে অভিদের দিকে তাকায়। অভিদ চোখের পলক ফেলে রুহিকে শান্ত থাকতে বলে। অভিদ ল্যাপটপের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওসব পরে বলবো, তার আগে আরেকটা জিনিস দেখাতে চাই। এখানে রুহিকে একা নয়, আরেকজনকেও পেয়েছি। বলেই তীক্ষ্ণভাবে জ্যোতির দিকে তাকায়। জ্যোতি মাথা নিচু করে ফেলে অভিদের এমন দৃষ্টি দেখে। ল্যাপটপ রুহির দিকে ঘোরানো থাকায় জ্যোতিকে কেউ দেখেনি। তবে অভিদের কথা শুনে অধীর আগ্রহ নিয়ে বসে আছে ব্যক্তিটাকে দেখার জন্য। অভিদ ল্যাপটপ ঘুরিয়ে জ্যোতির দিকে তাক করে। জ্যোতির টলবল চোখে সবার দিকে তাকায়। জিহানরা কেউ রুহির সাথে জ্যোতিকে আশা করেনি। সেদিনের ঘটনার পর জ্যোতিকে তারা এক প্রকার ভুলে গিয়েছিল। এক দুদিনে কয়েকবার মনে করলেও খোঁজ করেনি। জিহান অবাক হয়ে বড় বড় চোখ করে বলে, তুই তুই নিউজিল্যান্ড কি করছিস? ওখানে কি করে গেলি? অনি জ্যোতিকে দেখে রেগে বলে, তুমি কি ভাবির সাথে কিছু করেছো তাই না? তোমার সাহস কি করে হয় আমার ভাবির ক্ষতি করার? আর এখানে কি করছো তুমি? ভাইয়া তোমাকে অ্যালাউ করছে কি করে? ফুপি অনির দিকে ঘুরে ধমক দিয়ে বলে, অনি, এভাবে কেউ কথা বলে? তোমার বড় হয় না? অনি রাগটা দমিয়ে বলে, ফুফি তুমি ওকে চেনো না,
আগেও ভাবিকে কত খারাপ খারাপ কথা শুনিয়েছে, এখন আবার ক্ষতি করতে চেয়েছে। না হলে নিশ্চয়ই নিউজিল্যান্ডেই ওকে ভাবির সাথে পাওয়া যেত না। আর ও তেমন মানুষ নয় যে ভাবিকে বাঁচাতে বা খুঁজতে চলে যাবে। ফুপি জ্যোতির দিকে তাকিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, কিন্তু ওর গায়েও তো রুহির মতো দাগ রয়েছে, তবে জ্যোতির গায়ে একদম হালকা আর অল্প, তাই ভালো করে দেখা যাচ্ছে না। আর রুহির গায়ে তো অনেক, রুহিরগুলো একদম গভীর ক্ষতর মতো বোঝা যাচ্ছে। জ্যোতি মাথা নিচু করে কান্না আটকে রাখার চেষ্টা করছে, ধরা গলায় বলে, রুহির ক্ষতি করতে গিয়েছিলাম, তাই আজকে আমার এই অবস্থা। রুহির ক্ষতি করতে গিয়ে নিজেও বিপদে পড়েছি, আর রুহিকে তো বিপদে ফেলেছিলামই। আমার জন্যই আজকে রুহির এই অবস্থা। বলে চোখের পানি ফেলে দেয়। সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। জ্যোতি এমন কিছু করতে পারে তাদের ধারণার বাইরে ছিল। আবার অবাক হয়েছে জ্যোতির নিজের মুখে সেটা স্বীকারও করতে শুনে। রুহির আব্বু হুঙ্কার দিয়ে বলে, তুই আমার মেয়ের সাথে কি করেছিস বল। অভিদ ল্যাপটপ ঘুরিয়ে বলে, আপনারা একটু শান্ত হন, রায়হান সব বলবে আপনাদের। অভিদ রায়হানকে ইশারা করতেই রায়হান এসে ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে পাশের রুমে চলে গেল। সাথে আখিল, আশিক, জ্যোতিও গেল। রুহি এখন অভিদকে জড়িয়ে ধরে আছে, কান্না থামলেও হিচকি থামেনি। অভিদ রুহিকে হালকা ছাড়িয়ে হাত এগিয়ে টেবিলের উপর থেকে পানি নিয়ে রুহির মুখের সামনে ধরল। রুহি একটু পানি খেয়ে গ্লাস সরিয়ে দেয়। অভিদ পানিটা রেখে রুহিকে শান্ত করে শুইয়ে দিল। রুহি শুয়ে মন খারাপ করে বলে, আমাকে বাড়িতে নিয়ে চলুন না, এখানে সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না। বাড়িতে গিয়ে একটু হাঁটাচলা করব, ঘুরবো। অভিদ রুহির মাথায় হাত রেখে চুলে হাত বোলাতে থাকে। রুহির মন খারাপ দেখে কিছুক্ষণ চুপ থেকে ধীর গলায় বলে, ঠিক আছে, ডক্টরের সাথে কথা বলে কালকে তোমাকে বাড়িতে নিয়ে যাব। রুহি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে অভিদের দিকে। এত সহজেই অভিদ তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে জানত না। রুহি খুশি দ্রুত উঠতে গেলেই শরীরের ব্যথায় কুকড়ে আহ করে উঠে আবার ধপ করে শুয়ে পড়ে। ধপ করে শোয়ার আবার পিঠে ব্যথা পেয়ে আরও জোরে আহ করে ওঠে। অভিদ ভয় পেয়ে গেল রুহির চিৎকার শুনে, অস্থির হয়ে বলে, কি হয়েছে, ব্যথা করছে, ডক্টর ডাকবো? রুহি মাথা নেড়ে বিড়বিড় করে বলে, না ঠিক আছে, আমি উঠতে গিয়ে ব্যথা পেয়েছে। অভিদ রেগে চেঁচিয়ে বলে, কি এত কেয়ারলেস কেন তুমি? জানো শরীরে ব্যথা আছে, তবুও এত লাফালাফি করছো। তোমার কি মনে হয় এত লাফালাফি করলে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব? আর একবার লাফালাফি করতে দেখলে দরকার পড়লে সারা জীবনের জন্য এখানে থাকার ব্যবস্থা করে দিব, বুঝেছো? রুহি বাচ্চাদের মতো মুখ করে মাথা নাড়ায়। অভিদ রেগে বেরিয়ে গেল রুম থেকে। উদ্দেশ্য ডক্টরের সাথে কথা বলতে যাবে। রুহি মুখ ফুলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পরে রুহি দেখলো কেবিনের বাইরে একজন গার্ডকেও দেখা যাচ্ছে না। রুহি একটু ভয় পেয়ে গেল কাউকে না দেখে। রুহি ভয় পেয়ে হাত বাড়িয়ে পাশ থেকে অভিদের ফোনটা নিয়ে রায়হানের নম্বরে কল দেয়। সেই মুহূর্তে হঠাৎ করে কেবিনের দরজা খুলে যায়। রুহি তাকিয়ে দেখে একজন ডক্টর ড্রেস মাস্ক পরা লোক দাঁড়িয়ে আছে। রুহি ব্রু কুঁচকে এলো, কারণ অভিদের কথা মতো রুহির কেবিনে সেই ডক্টর আর নার্স ছাড়া আর কেউ এখানে আসতে পারবে না। রুহি মোবাইলটা পাশে রেখে বলে, কি আপনি? আপনাদের তো এখানে আসা নিষেধ, তাহলে এখানে কি করছেন? লোকটা এগিয়ে আস্তে আস্তে মাস্ক খুলতে খুলতে বলে, সবার নিষেধ থাকলেও আমাকে কেউ আটকাতে পারবে না এখানে আসা থেকে। বলেই মাস্কটা রুহির দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। মাস্ক খোলার পর ডক্টরের পোশাক পরা সিহাবকে দেখে রুহির আত্মা কেঁপে উঠল। রুহির গলা শুকিয়ে শব্দ বের হওয়া বন্ধ করে দিল। রুহি ভয়ে শরীরের সব ব্যথা নিয়ে উঠে বসার চেষ্টা করলো। সব ব্যথা সহ্য করে কোনো রকমের উঠে গেল। সিয়াব মুখে শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসতে থাকে রুহির দিকে। রুহি ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি আপনি এখানে কি করছেন? কি করে ভেতরে ঢুকেছেন? সিয়াব আর হাঁটা থামিয়ে গালে হাত দিয়ে ভাবনার ভান করে বলে, ঠিকই তো, আমি কি করে এসেছি? আরে হ্যাঁ, আমি তো সব গার্ডদের বললাম আপনাদের স্যারের উপর কে যেন অ্যাটাক করেছে। এটা শুনে সবাই চলে গেল।
আর আমি আমার অপূর্ণ কাজটা পূরণ করার জন্য এলাম তোমার কাছে। বলে একটা ইঞ্জেকশন বের করলো। রুহি বেডের ডান পাশে আস্তে আস্তে বলে, জানো এটা কি? উফ, আমিও না বোকা, তুমি জানবে কি করে? এটা একটা ইনজেকশন, আর এটা যদি তোমাকে দিই তাহলে তোমার শরীর প্রত্যেকটা অঙ্গ 3 মিনিটের মধ্যে কাজ করা বন্ধ করে দেবে। তুমি কথাও বলতে পারবে না, আর মাত্র 5 মিনিটের মধ্যে তুমি তো মারাই যাবে, আর আমার অপূর্ণ কাজটাও পূরণ হবে। বলেই হেসে দেয়। রুহি ভয়ে জোরে একটা চিৎকার করে ওঠে। আস্তে আস্তে বেডের বাম দিকে যেতে থাকে, আর সিয়াব এগোতে থাকে। রুহি ভয় পেয়ে কেঁদে কেঁদে অভিদের নাম নিয়ে ডাকতে থাকে। এদিকে রায়হান অভিদের ফোন পেয়ে রিসিভ করে। হ্যালো বলেই রুহি আর সিয়াবের সব কথা শুনতে পায়। ইঞ্জেকশনের কথা শুনেই রায়হান বসা থেকে উঠে দৌড়ে বেরিয়ে যায়। রায়হানকে এভাবে বেরোতে দেখে আখিলরা অবাক হয়ে গেল। তারাও রায়হানের পেছনে গেল। রুহির পাশে রুমের রায়হান ছিল। রায়হান রুহির কেবিনের সামনে এসে দেখে গার্ডরা কেউ নেই। রায়হান দ্রুত কেবিনে ঢুকে গেল। দরজা খুলে দেখে সিয়াব রুহির হাত চেপে ধরে আছে ইঞ্জেকশন দেওয়ার জন্য। রায়হান হুঙ্কার দিয়ে বলে ওঠে, শিহাব। চিৎকার শুনে সিয়াব দরজার দিকে তাকায়, আর রায়হান দেখে ভয় পেয়ে গেল। রুহি ভাইয়া বলে কেটে দেয়। জ্যোতি গিয়ে রুহিকে ধরে। রায়হান এসে সিয়াবের রুহিকে চেপে ধরা হাতটা জোরে চেপে ধরে ছাড়িয়ে নেয়। পরে অন্য হাতে থাকে ইঞ্জেকশন ছাড়িয়ে নেয়। আকিল এসে সিয়াবের কলার ধরে কেবিনের বাইরে নিয়ে মারতে থাকে। আশিক, রায়হান ও আখিলের সাথে সিয়াবকে মারতে থাকে। অভির ডক্টরের সাথে কথা বলে এসে রুহির কেবিনের সামনে আসতেই দেখে রায়হান, আখিল, আশিক কাউকে ধরে মারছে। অভিদ দ্রুত এগিয়ে এলো। ওদের কাছে গিয়ে দেখে ওরা সিয়াবকে মারছে। অভিদ সিয়াবের ছবি দেখেছিল, তাই ওকে চিনতে ভুল হয় না। রায়হান অভিদকে দেখে বলে, অভিদ, তাড়াতাড়ি রুহির কাছে যা। অভিদের মনে ভয় ঢুকে গেল। সিয়াব রুহি কিছু করেছে কিনা ভেবেই কেবিনে ঢুকে গেল। গিয়ে দেখে রুহি জ্যোতিকে ধরে কাঁদছে। অভিদ রুহির কাছে গিয়ে অস্থির হয়ে বলতে থাকে, তুমি কাঁদছো কেন? ঠিক আছো তুমি? শিহাব কি করেছে? অভিদকে দেখে রুহির কান্না দ্বিগুণ বেড়ে গেল। অভিদের বুকে আশ্রয় পড়ে শব্দ করে কাঁদতে থাকে। জ্যোতি কাঁপা কাঁপা গলায় বলে, শিহাব কিসের একটা ইঞ্জেকশন দিয়েছিল, কিন্তু রায়হান ভাই এসে বাঁচিয়ে নিয়েছে। অভিদ ভয় পেয়ে রুহিকে আরও শক্ত করে নিজের বাহু ডোরে আঁকলে নেয় রুহিকে। সিয়াব তিনজনের সাথে কিছুতেই পারছে না, মারতেও পারছে না, আর মার খেয়ে নিজেকে বাঁচাতেও পারছে না। হঠাৎ করে জোর লাগিয়ে তিনজনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আখিল এগিয়ে আসতেই সিয়াব পা দিয়ে লাথি দেয়। আখিল কয়েক পা পিছিয়ে পড়ে যেতে নিলেই রায়হান আর আশিক ধরে নেয়। সিয়াব সুযোগ বুঝে বাইরের দিকে দৌড় দেয়। আখিল সিয়াবকে পালাতে দেখে রেগেছে আর লাথি মারে। তখন গার্ডরা সবাই দৌড়ে এসে রায়হান ওদের দেখে রেগে যায়। একজনের গালে একটা থাপ্পড় মেরে দেয়, চেঁচিয়ে বলে, কোথায় ছিলে তোমরা? অপরিচিত লোকের কথা শুনে বোকার মতো সেই কথা বিশ্বাস করে বাইরে চলে গেলে। রুহি আমাকে ফোন না করলে আর আমি না আসলে তোমাদের বোকামোর জন্য আরেকটু হলেই রুহির প্রাণটাই চলে যেত। অপদার্থ কথাকার। এরপর থেকে ঠিকমতো কাজ না করলে সব কটাকে মেরে ফেলবো। বলেই হনহন করে কেবিনে ঢুকে গেল। আখিল রেগে ওদের সামনে গিয়ে গম্ভীর গলায় বলে, তোমাদের বোকামোর জন্য আজকে রুহির মানে ভাবির প্রাণ চলে যেতে পারতো। রায়হান না আসলে হয়তো বাঁচানো যেত না। পরের থেকে সব খেয়াল রাখবে। বলেই কেবিনে ঢুকে পড়ে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে সব কথা শুনে। আশিক ওদের দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুচকে বলে, সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছো কেন? এবার অভিদ স্যারের রাগ দেখতে না চাইলে তাড়াতাড়ি সবাই সবার জায়গায় দাঁড়াও। সব গার্ডরা তাদের জায়গা দাঁড়িয়ে গেল। আশিক সবার দিকে তাকিয়ে কেবিনে ঢুকে গেল। রুহি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে। তখন ব্যথা নিয়ে ওঠার আবার ব্যথা পেয়েছিল শরীরে। অভিদ রুহির চোখ মুছে দিয়ে বলে, বলতে বলতে খেয়াল করলো রুহির কান্না একেবারে থেমে গিয়েছে, আর ভয়ও ছেড়ে দিয়েছে। রায়হান বলে, অভিদ, রুহি সেন্সলেস হয়ে গিয়েছে। অভিদ রুহির মুখ সামনে এনে দেখে সত্যি রুহির সেন্সলেন্স হয়ে গিয়েছে। অভিদ আরও ভয় পেয়ে রুহিকে সেন্সলেন্স দেখে।
অভিত হালকা করে রুহির গাল চাপড়ে ডাকতে থাকে। আশি গিয়ে ডক্টরকে ডেকে আনে। ডক্টর আসতেই অভিত রুহিকে শুয়ে দেয়। ডক্টর রুহিকে দেখে বলে, উনি ভয় পেয়ে আর শরীরে হয়তো আবার ব্যথা পেয়েছে, তাই দুর্বল হয়ে সেন্স হারিয়েছে। রাতের আগে সেন্স ফিরে আসবে বলে চলে যায়। অভিত রায়হানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এবার আর আমি কোনো সময় দিতে চাই না। ওদের সব সুখ আমি দুঃখে পরিণত করতে চাই। রায়হান বলে, কিন্তু কি করবি ভেবেছিস? আমাকে বল, তাহলেই তো কিছু করতে পারবো। অভিত বাঁকা হেসে বলে, আমার সব প্ল্যান আগে থেকে তৈরি, এবার শুধু অ্যাপ্লাই করা বাকি। কালকে থেকেই কাউন্টডাউন শুরু। বলে রুহির দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আজকে রুহিকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। কালকে ঘটনার পর রুহি এক প্রকার ভয়ে গুমড়ে গিয়েছে। পাশে কেউ না থাকলেও ভয়ে কান্না করে ওঠে। অভিতকে থাকতেই হয় পাশে, না হলে অন্য কাউকে। রুহি হাঁটতে পারে না দেখে ডক্টর রুহির পায়ের সহ পুরো শরীরের টেস্ট করিয়েছিল। কালকে রাতে টেস্ট রিপোর্ট পেয়েছে রুহি পায়েও অনেকবার মারা হয়েছে, যার কারণে পা ভেঙে গিয়েছে। অনেকটা প্যারালাইসিস এর মতো, তবে তেমন নয়। পা অবশ হয়ে থাকে। পায়ে ভর দিলে বা দাঁড়াতে গেলে প্রচুর ব্যথা করে ওঠে। ডক্টর বলেছে রুহি পুরোপুরি ঠিক হতে কিছু সময় লাগবে, আর বলেছে হাঁটার এবং পায়ের এক্সারসাইজ করার চেষ্টা করতে। রুহি তৈরি হয়ে বেডে হেলান দিয়ে বসে আছে চুপ করে। অভিত একটা হুইল চেয়ার নিয়ে এসে বেডের পাশে রেখে রুহির কাছে এসে বলে, নামতে পারবে? একবার চেষ্টা করে দেখো, আমি ধরছি তোমাকে। রুহি মাথানের অভিদের হাত ধরে ধীরে ধীরে বেড থেকে তার পাগুলো নামায়। অভিদের হাতটা শক্ত করে ধরে তাতে ভর দিয়ে নেমে ফ্লোরে পা রাখার চেষ্টা করে। অবসরে দুই পা ফ্লোরে রেখে দাঁড়াতে গেলেই পড়ে যেতে নেয়। অভিদ দ্রুত গতিতে রুহির দুই বাহু ধরে পড়ে যাওয়া থেকে আটকায়। রুহি ভয়ে অভিদকে ধরে জোরে জোরে দুইবার শ্বাস নিল। অভিদ উত্তেজিত হয়ে বলে, ঠিক আছো তুমি? ব্যথা করছে? রুহি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, তবে ঠিক আছে। আমি দাঁড়াতে পারছি না। আমি সারাক্ষণ পা অবশ লাগে, আর দাঁড়ালেই খুব ব্যথা। অভিদ রুহিকে বেডে বসিয়ে দিয়ে বলে, ঠিক আছে, আর দাঁড়াতে হবে না তোমাকে, আমি বসাচ্ছি। বলে রুহিকে কোলে তুলে নেয়। রুহি অভিদের গলা ছড়িয়ে ধরে। অভিদ রুহিকে চেয়ারে বসিয়ে পেছনে দাঁড়িয়ে বলে, মনে করে দেখো এখানে আর কিছু আছে কিনা তোমার। রুহি ভাবতে ভাবতে বলে, আমার কি থাকবে? আমি তো কিছুই আনিনি, আর যা ছিল গাড়িতে গুছিয়ে নিয়ে গিয়েছে। অভিদ হালকা হেসে বলে, ওকে। পেছন থেকে রুহির চেয়ার টেনে নিয়ে যেতে থাকে। রুহি কেবিন থেকে বেরোবার সময় পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। এতদিন হসপিটালে থাকতে খারাপ লাগলেও এই রুমের প্রতি একটু মায়া পড়ে গিয়েছে। অভিদ রুহিকে গিয়ে লিফটে উঠে পড়ে, সাথে গাটাও রয়েছে। রায়হান নিচে করছে, আর জ্যোতি, আখিল, আশিক সবাই বাড়িতে রয়েছে। লিফট থামতেই অভিদ রুহিকে নিয়ে বেরিয়ে পড়ে। রুহিকে নিয়ে গাড়ির সামনে আসতেই গার্ড গাড়ি খুলে দেয়। রুহিকে বসিয়ে অভিদ ঘুরে এসে পাশে বসে পড়ে। রায়হান গিয়ে ফ্রন্ট সিটে বসে। গাড়ি স্টার্ট দিয়ে চলতে থাকে নিজের গতিতে। রুহি গাড়ির জানলার মাথা ঠেকিয়ে বাইরের দেশে উপভোগ করছে। আজকের আকাশটা অনেকটা মেঘলা মেঘলা। এইরকম একটা আবহাওয়া রুহির নিতান্তই খুব পছন্দের। মেঘলা আকাশের বৃষ্টির আগে আর মাঝে গাছপালা নুয়ে যাওয়ার মতো বাতাস। বৃষ্টি শেষ হওয়ার পর ভেজা মাটির গন্ধ আর কদম ফুলের ঘ্রাণ চারপাশটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। বৃষ্টির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া গম্ভীর হাসি খুশি মানুষরাও তাদের কষ্ট বা আনন্দ ভাগ করতে পারে বৃষ্টির সাথে। বৃষ্টি মানে একটা আলাদা আনন্দ অনুভূতি এক প্রকার। তবে এটা নিউজিল্যান্ডের হওয়ায় বাংলাদেশের মতো মাটির স্পর্শ পাবে না। এসব ভাবতে ভাবতে রুহি জ্যোতিদের কথা মনে পড়ে। রুহি রায়হানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, জ্যোতিরা আসেনি কেন আজকে? রায়হান লুকিং গ্লাসের মাধ্যমে রুহির দিকে তাকিয়ে বলে, আজকে তুমি প্রথম বাড়িতে যাচ্ছ, তাই ওরা তোমার ওয়েলকাম করার জন্য বাড়িতে রয়ে গেছে। রুহি কিঞ্চিত হাসি দিয়ে আবার বাইরের দিকে তাকিয়ে থাকে। অভিদ অনেকক্ষণ থেকে রুহির দিকে তাকিয়ে আছে।
রুহির নিশ্চুপ থাকা মুগ্ধকর চেহারা দেখে বুঝতে পারছে রুহি এই আবহাওয়ায় কত উপভোগ করছে। মেঘলা আকাশের হালকা বাতাসে রুহির আতখোলা চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উঠতে রুহির জানলায় মাথা ঠেকিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকম একটা দৃশ্য যে কোনো নারীকে অপরূপ করে তুলতে পারে, হয়তো প্রিয় মানুষটার কাছে সে নারীকে অপরূপ করে তোলে, যেমনটা অভিদের কাছে রুহিকে অপরূপ করে তুলেছে। রুহি তো বরাবরই অভিদের কাছে অপরূপ নারী। অভিদ রুহির হাতটা নিজের হাতের মাঝে পুরে নেয়। রুহি চমকে হাতের দিকে তাকায়। অভিদের হাতে নিজের হাত দেখে হালকা হাসলো। অভিদ রুহির চোখে চোখ রেখে ধীর গলায় বলে, ভালো লাগছে তোমার? রুহি কিছুক্ষণ চুপ থেকে ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, খুব ভালো লাগছে। এতদিন হসপিটালে এক ঘরে বসে থেকে এসব কিছুই দেখতে পারিনি। অভিদ মুচকি হেসে রুহির হাতটা আরো জোরালোভাবে আঁকড়ে ধরে। রায়হান দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সামনে ঘুরে আবার নিজের ফোনে মনোযোগ নিক্ষেপ করলো। মিশুর সাথে কথা বলছে। মিশু রুহিকে দেখে খুব খুশি। কালকে থেকে রায়হানের সাথে কথা বললেই জিজ্ঞেস করে রুহিকে নিয়ে কখন আসবে। রায়হান শুধু হাসে মিশুর কথায়। রুহি বাইরের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এতদিন একটা বন্ধ ঘরে পড়েছিলাম, সেখানে একরকম পরিবেশ দেখারই সুযোগ পেতাম না। স্বাধীন মতো নিজের ইচ্ছেগুলো পূরণ করার ক্ষমতা ছিল না, আর প্রিয় মানুষদের কাছে ছুটে যাওয়ার মতো ক্ষমতাও ছিল না। আজকে খুব খুশি আমি। আজকে কেন জানি যেদিন থেকে ওই বন্ধ কারাগার থেকে মুক্তি পেয়েছি, আপনার কাছে এসেছি, সেদিন থেকেই আমি খুশি। ভেবেই প্রশান্তির হাসি দিল। ঘন্টা একের পরে হঠাৎ গাড়ি থেমে গেল। রুহি অবাক হয়ে বলে, কি হলো, গাড়ি থামলো কেন? রায়হান হেসে বলে, আমরা বাড়িতে এসে পড়েছি। রুহি চোখ বড় বড় করে তাকায়। বাড়িতে দেখার জন্য উৎসাহিত করে বসে আছে। অভিদ রুহিকে এত এক্সাইটেড দেখে মনে মনে হাসলো। রুহিকে নামিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে ভেতরে নিয়ে যেতে থাকে। রুহি হাঁ করে সব দেখতে থাকে। একটা খুব সুন্দর দোতলা ট্রুপ্লেক্স বাড়ি। কাছের কারণে নিচতলায় ড্রয়িং রুমের ভেতরে সব দেখা যাচ্ছে বাইরে থেকে। খুব সুন্দর করে সাজানো। বাইরে বাগানের সব দেশি বিদেশি হাজার রকমের গাছ রয়েছে। সেগুলো কোনো দিন দেখেনি, সেগুলোই বেশি। একই ফুলের বিভিন্ন রঙের ফুলও রয়েছে। একটা গাছের কয়েক জাতের ফুল ফুটেছে, আবার একটা গাছে একই ফুল অনেক রঙের। একটা দোলনাও রয়েছে, বড় একটা সুইমিং পুলও রয়েছে। বলতে গেলে অসাধারণ একটা জায়গা। এক নিমেষে কারো মন ভালো করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। অভিদ রুহিকে নিয়ে বাড়িতে ঢুকতেই ওদের উপর ফুল পড়তে থাকে। রুহি অবাক হয়ে উপরে তাকায়। তার সামনে তাকিয়ে দেখে ফ্লোরে খুব সুন্দর করে রং আর ফুল দিয়ে ডিজাইন করে ওয়েলকাম লেখা। অভিদ রুহিকে নিয়ে ভেতরে ঢুকতেই আস্তে আস্তে জ্যোতি, আখিল, আশিক উপস্থিত হয়। সাথে অনেক সার্ভেন্ট গার্ড আছে। রুহিকে সবাই ওয়েলকাম জানায় আর সবাই গিফট দেয়। রুহি তো অবাক। এত কিছু দেখে অভিদও অবাক। অভিদ এসবের কিছুই জানতো না। রুহি অবাক হয়ে বলে, এত কিছু, এত সব করার কি দরকার ছিল? আখিল পকেটে হাত গুজে বলে, কে বলেছে দরকার ছিল না? তুমি প্রথম এই বাড়িতে পা রেখেছো, তাই সেলিব্রেশন তো বানতা হে ইয়ার। আমরা জাস্ট এতটুকুই করছি। অবিদ হলে তো মনে হয় ব্যান্ড গোড়া বাজিয়ে তোমায় ওয়েলকাম করতো, তাই না অবিদ? অভিদ কপাল কুঁচকে ইনোসেন্ট মুখ করে বলে, হ্যাঁ ভাই, আমি তো এর থেকেও আরও বেশি কিছু করতে চেয়েছিলাম, বাট আমার বউ তো আমাকে এত বেশি ভালোবাসে যে আমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারতো না। বউয়ের পাশেই বসে থাকতে হতো, তাই আমি কিছুই করতে পারিনি। অভিদের এমন কথায় রুহি প্রচুর লজ্জা পেল। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। রুহি মাথা নিচু করে বসে থাকে। সবাই মিটিমিটি হাসছে রুহিকে দেখে। অভিদ সবার সাথে রুহির পরিচয় করিয়ে দিয়ে রুহিকে নিয়ে নিজের রুমে এলো। রুহি রুমটা ঘুরে ঘুরে দেখে নেয়। রুমটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। অভিদ ফ্রেশ হয়ে রুহিকে ফ্রেশ করিয়ে রুহিকে বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলো। বাড়ি দেখে দুজনে লাঞ্চ করে নেয়। অভিদ রুহিকে নিয়ে রুমে এসে আসতেই রুহি দেখে বৃষ্টি শুরু হয়েছে। রুহি আরও খুশি হয়ে গেল বৃষ্টি দেখে। রুহি উৎফুল্লভাবে অভিদকে বলে,
আমাকে ব্যালকনিতে নিয়ে চলুন না, একটু ভিজবো। অভিদ চোখ রাঙিয়ে বলে। মানে কি, এই অসুস্থ শরীরে তুমি বৃষ্টিতে ভিজবে? আর ইউ ক্রেজি? অভিদের শেষের কথা শুনে রুহির মনে একরাশ বিরক্তি ভর করলো। রুহি মুখ ফুলিয়ে বলে, ক্রেজি হওয়ার কি আছে, একটু ভিজবো প্লিজ। অভিদ রেগে বলে, চুপ। আর একবার ভিজার কথা বললে তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব কিন্তু। গরমের সময়ও তুমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো, আর এখন তো অসুস্থ হয়ে বৃষ্টিতে ভিজতে চাইছো। জানো এখন বৃষ্টিতে ভিজলে তোমার কি হবে? মারাত্মক জ্বর ঠান্ডা আসবে, আর তুমি সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ শরীর নিয়ে তাড়াতাড়ি কি করে ফিরবে বাড়িতে? রুহি অভিদের সব কথা মন দিয়ে ভেবে নিল। পরে মন খারাপ হয়ে যায় রুহির। অভিদ রুহিকে মন খারাপ করে বসে থাকতে দেখে কিছু সময় চুপ করে বসে থাকলো। হঠাৎ করে গম্ভীর গলায় বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি, তবে বৃষ্টিতে ভিজতে পারবে না, শুধু বারান্দায় বসে বৃষ্টি বিলাস করবে। ডান? অভিদের কথায় রুহির মন খারাপ গলে জল হয়ে মন ভালো হয়ে গেল। রুহি খুশি হয়ে বলে, ওকে ডান, আমি ভিজবো না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে তাকিয়ে দেখবো। অভিদের ছোট ছোট চোখে রুহির দিকে তাকায়। রুহি তার ঠোঁটের মাঝে আঙুল দিয়ে বাচ্চাদের মতো চুপ করে যায়। অভিদ মুচকি এসে রুহিকে বারান্দায় নিয়ে আসে। রুহিকে রেখে প্রথমে ব্যালকনির কাছের গ্লাসগুলো টেনে অফ করে দিল। পরে রুহিকে বারান্দায় এনে রেলিং এর কাছে বসায়। রুহি বারান্দা তাকিয়ে দেখে এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো। একটা দোলনা রয়েছে, সাইডে ফুল দিয়ে মোড়ানো। রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে। অভিদ রুহিকে দেখে রুহির কোলে তুলে দোলনায় বসিয়ে দেয়। পরে নিজেও রুহির পাশে বসে পড়ে। রুহি দোলনায় বসে বসে বৃষ্টি বিলাস করতে থাকে, আর অভিদ রুহির বিলাস করতে থাকে। মানুষকে কি বিলাস করা যায় নাকি? যায় না তো, তবে হয়তো প্রিয় মানুষের মন পড়া যায়। অভিদ রুহিকে দেখতে থাকে, রুহির মন পড়তে থাকে। বাইরের বৃষ্টি দেখতে দেখতে একসময় রুহি অভিদের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বাইরে তাকিয়ে থাকে। অভিদ মুচকি হাসি দিয়ে রুহির দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টিও কিছুটা থেমে গিয়েছে। কিছুটা বলারও কারণ রয়েছে, কারণ বাইরে এখনও রিমঝিম বৃষ্টি পড়েছে। রুহি অনেকক্ষণ ব্যালকনিতে থেকেছে। কিছু না শীত শীত অনুভব হয়। অভিদকে রুমে নিয়ে আসতে বলে। রুমে এসে বিছানায় শুয়ে দিতেই রুহি নিজেকে ব্ল্যাঙ্কেটে মুড়িয়ে নিয়ে ঘুম দেয়। অভিদ রুহির পাশে শুয়েছিল। রুহি একা থাকলে ভয় পাবে, তাই নিজেও শুয়েছিল। রুহি ঘুমিয়ে পড়ায় নিস্তব্ধতা বজায় রেখে অভিদ ধীরে সুস্থে উঠে যায়। রায়হানের নাম্বারে কল দিতেই কিছুক্ষণ পর জ্যোতি আসে রুমে। অভিদ জ্যোতিকে দেখে ফিসফিস করে বলে, রুহির সাথে থাকবে, আমি কিছু কাজে যাচ্ছি। আমার আসার আগে রুহি ঘুম থেকে উঠে আমাকে খুঁজলে বলবে নিচে গিয়েছি। ওকে দেখে রাখবে, আর কিছু করবে না ওর সাথে। শেষের কথাটা গম্ভীর গলায় বলে। জ্যোতি মাথা নেড়ে রুহির পাশে শুয়ে পড়ে। অভিদ দরজা ভেড়ে বেরিয়ে যায়। নিচে আসতেই দেখে রায়হান, আখিল, আশিক বসে আছে। অভিদ তাদের কাছে গিয়ে সোফায় বসে গম্ভীর গলায় বলে, সেই মেয়েদের কি খবর? ওরা নিজেদের বাড়িতে পৌঁছেছে তো? রায়হান সামনের দিকে ঝুঁকে হাঁটুর উপর দুই হাত ভর করে রেখে শান্ত গলায় বলে, সবগুলো মেয়েকে পৌঁছে দেওয়া হয়েছে? অভিদ এক পায়ের উপর আর এক পা রেখে বাঁকা হেসে বলে, ওদের কি অবস্থা? আখিল বাঁকা হেসে বলে, ওদের অবস্থা এখনো খুবই ভালো, কালকে রাতেই ঘুমের মাঝে কিডন্যাপ করা হয়েছে। আশিক চিন্তিত হয়ে বলে, কিন্তু ভাইয়া আপনার পরের প্ল্যান কি? অভিদ সোফা থেকে উঠে দাঁড়ায়। বাড়ি থেকে বের হতে হতে বলে, সেটা ধাপে ধাপে জানবে সবাই। এখন চলো আমরা সবাই ওদের একটু ওয়েলকাম করে আসি। রায়হান, অভিদ, আখিল, আশিক বের হয়ে গেল বাড়ি থেকে। বাড়ির পেছনের গেস্ট হাউসের সামনে গিয়ে দাঁড়াতে একজন গার্ড এসে ভেতর থেকে দরজা খুলে দিল। চারজন বাঁকা এসে ভেতরে ঢুকে। গার্ড দরজা বন্ধ করে দেয়। অভিদ গেস্ট হাউসের একটা অন্ধকার রুমের দিকে পা বাড়ায়। অভিদ দরজা খুলতেই পেছন থেকে কিছুটা আলোর রোশনি এসে অন্ধকার রুমে থাকা বন্দী দুজনের ব্যক্তির উপর পড়ে। অভিদ ভেতরে ঢুকে রুমের লাইট অন করে দিল।
রায়হান, আখিল, আশিক ভেতরে এসে ঢুকলো। সামনের দিকে তাকিয়ে চারজন হাসলো। সামনে সিয়াব আর জাভেদ খান বাঁধা অবস্থায় পড়ে আছে। অভিদ বাঁকা এসে গার্ডদের ইশারা করতেই গার্ড ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে আসে। দুজনে মুখ উপর ঠেলে দেয়। দুজনকে পানি দেওয়ায় হালকা নড়ে চড়ে ওঠে। কিছুক্ষণ পরে হাই দিয়ে উঠতে গেলে পেছনে থেকে হাত বাঁধার কারণে উঠতে পারল না, আবার সেইভাবেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে দুজন ঘুম ঘুম চোখে রুমে চোখ বুলিয়ে নেয়। রুমের আলো দেখে দুজন আবার ঘুমিয়ে পড়ল। আশিক মিটমিট করে হেসে বলে, ক্লোরোফর্মের ডোজটা বেশি হয়ে গেছে। অভিদ গম্ভীর গলায় গার্ডকে বলে, আরও পানি ঢালো। গার্ড আরও এক বালতি পানি এনে ওদের উপর ঢেলে দেয়। এবার দুজন হড়বড়িয়ে উঠে বসে। নিচের দিকে তাকিয়ে বাঁধা অবস্থা দেখে জাভেদ আর সিয়াব দুজনেই খুব অবাক। সামনে তাকিয়ে দেখে অভিদরা দাঁড়িয়ে আছে। দুজন চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকায়। জাভেদ খান অবাক হয়ে দাঁতে দাঁত চেপে বলে, অবিদ রায়জাদা, আমরা এখানে কি করে এলাম? রায়হান এসে হাঁটু গেড়ে আর এক হাঁটুতে হাত রেখে ওদের সামনে বসে বলে, কি করে এসেছিস? কালকে রাতে ভালো ভালো খাবার খাওয়ার পর ঘুম দিয়েছিলি, মনে আছে? হ্যাঁ, এত গভীর ঘুম দিয়েছিস যে তোর বাড়িতে কতগুলো গার্ড গুলি খেয়ে মরে গিয়েছে সেটাও জানিস না। তোকে আর তোর ছেলেকে ঘুমের মধ্যেই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এখানে নিয়ে আসা হয়েছে বলে হেসে ওঠে। জাভেদ খান চেঁচিয়ে বলে ওঠে, তো সাহস কি করে হয় আমাকে আমারই বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিস? তোকে তো আমি ছাড়বো না। অভিদ বাঁকা হেসে বলে, আগে নিজে ছাড়া পেয়ে নে, তারপর না হয় আমাকে ছাড়বি। তোকে বলেছিলাম না, রুহিকে যত আঘাত করেছিস তার থেকেও বেশি আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। এবার দেখবি কি করে আমি আমার কথা রাখি। তোর সব শেষ করে দেব আমি। তোদের এমন অবস্থা করব আমি যে মরতে ইচ্ছে করলেও মরতে পারবি না, আর বাঁচতে তো পারবিই না। বলে অগ্নি চোখে দুজনের দিকে তাকায়। রায়হান গার্ডকে উদ্দেশ্য করে বলে, আমাদের স্পেশাল গেস্টদের ওয়েলকাম করার জন্য যেগুলো সাজিয়ে রেখেছিলাম নিয়ে এসো তো। গার্ড দুজন মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে কয়েকটা হকি স্টিক, মরিচ গুঁড়ো, লবণ নিয়ে আসে। জাভেদ খান সিয়াবের এগুলো দেখে দুজনের গলা শুকিয়ে গেল। সিয়াব তুতলিয়ে বলে, এগুলো কি, কেন এনেছিস? রায়হান মেকি হেসে বলে, হোমা, এখনো বুঝতে পারিসনি? এগুলো দিয়েই তো তোদের ওয়েলকাম করা হবে। অভিদ, ওদের কিন্তু একটু ভালো করেই ওয়েলকাম করিস। অভিদ একটা হকি স্টিক হাতে নিয়ে জল শক্ত করে বলে, শুধু ভালো না, খুব ভালো করেই করব, আর তোরাও করবি। বলেই জাভেদের গায়ে হকি স্টিক দিয়ে বাড়ি দেয়। রায়হান, আখিল, আশিকে হকি স্টিক হাতে নিয়ে এগিয়ে আসে। অভিদ জাভেদকে কয়েকবার বাড়ি দিয়ে সিয়াবের কাছে এসে ইচ্ছে মতো মারতে থাকে। রায়হান অভিদের সাথে সিয়াবকে মারা শুরু করে, আর জাভেদকে আখিল, আশিক মারতে থাকে। দুজনের হাত পা বাঁধা থাকায় চিৎকার করা ছাড়া আর কিছু করতে পারছে না। অভিদ সিয়াবকে মারতে মারতে গার্ডকে বলে, কস্টেপ নিয়ে এসে এদের মুখে টেপ মারো। গার্ড কস্টেপ এনে দুজনের মুখে লাগিয়ে দেয়। এবার দুজন শব্দহীনভাবে চিৎকার করতে থাকে। ওদের অভিদ পৈচাচিক হাসি দেয়। প্রায় আধ ঘন্টা দুজনকে মারল। অভিদ হকি স্টিকটা মাটিতে ফেলে দেয় দম করে। রায়হানও হকি স্টিক রেখে মাটিতে বসে পড়ে। দুজনের দিকে তাকিয়ে দেখে দুজন চোখের পানি ফেলছে। অভিদ গিয়ে জাভেদ খান আর সিয়াবের মুখের টেপ খুলে দেয়। দুজন চিৎকার করে কাতরাতে থাকে। অভিদ এবার মরিচের গুঁড়ো আর লবণ হাতে নিল। রায়হান, আখিল, আশিক উঠে আবার দাঁড়ায়। আখিল অবাক হয়ে বলে, এগুলো দিয়ে কি করবে তুমি? অভিদ দুজনের দিকে তাকিয়ে রাগে কিরমির করতে করতে বলে, ওদের গায়ে ঢালবো। আমার রুহিকে তো কম কষ্ট দেয়নি। বলে মরিচ আর লবণ নিয়ে এগিয়ে যায়। জাভেদ খান কাতরানো গলায় বলে, অবিদ, প্লিজ এসব দিস না। আমি ক্ষমা চাইছি তোর কাছে, প্লিজ মরিস দিস না। সিয়াব চিৎকার করে কেটে বলে, প্লিজ ভাই, দিস না। তোর সব কথা শুনবো আমরা, প্লিজ। ওদের কোনো কথা অভিদ পাত্তা দিল না। অভিদ মরিচ আর লবণ নিয়ে দুজনের পুরো গায়ের উপর ঢেলে দিল।
দুজন গগন ফাটানো চিৎকার করতে থাকলো। একসময় যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেল। অভির দরজা খুলে হন হন পায়ে বেরিয়ে এলো। রায়হানও বেরিয়ে গেল পেছন পেছন। অভিদ বাড়ির ড্রয়িং রুমে এসে শার্টের কয়েকটা বাটন খুলে সোফায় বসে পড়ে। রায়হান ধপ করে এসে হাত পা ছড়িয়ে বসে পড়ে। আখিল আশিক এসে পাশের সোফায় বসে। একজন সার্ভেন্ট এসে সবাইকে কোল্ড ড্রিঙ্ক দিল। অভিদ ড্রিঙ্ক খেয়ে উঠে দাঁড়ায়। রায়হান অভিদকে উঠতে দেখে বলে, কোথায় যাচ্ছিস? এমন প্রশ্নে অভিদ বিরক্ত মুখ করে রায়হানের দিকে তাকিয়ে বলে, জানিস না কোথায় যাব? রুহির কাছে ছাড়া আর কোথায় যাব? ওকে আবার কিছু করেছে কিনা দেখতে হবে তো। বলে উপরে চলে গেল। রায়হান অভিদের দিকে তাকিয়ে বলে, আমার বউ যে কবে আসবে? আশিক হেসে বলে, বিয়ে করলেই তো আসবে। তাড়াতাড়ি বিয়ে করে নাও, তাহলে তাড়াতাড়ি এসে পড়বে। রায়হান চোখ ছোট ছোট করে আশিকের দিকে তাকায়। আশিক ছেলেটার মুখে হাসি লেগেই থাকে। সিরিয়াস কাজ ছাড়া সবসময় হেসে হেসে কথা বলে। রায়হান নিজেও একটু মজা করে, তবে আশিকের মতো সবসময় হাসি মুখে ঘোরে না। অভিদের সাথে ছাড়া আর সব কাজে সিরিয়াস হয়ে থাকে অভিদের মতোই। রায়হান এক চোখ ছোট করে বলে, তোমার গার্লফ্রেন্ড আছে তাই না? আশিক মিনিট দুয়েক সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, মাথা নিচু করে ফেলে। রায়হান খেয়াল করে দেখলো আশিকের চেহারায় হালকা লচা লচা ভাব দেখা যাচ্ছে, যার মানে গার্লফ্রেন্ড আছে। রায়হান চোখ বড় বড় হয়ে গেল। তার আন্দাজে মারা ঢিলটা একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। আশিক রায়হানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোমার তো গার্লফ্রেন্ড আছে। ম্যামের বেস্ট ফ্রেন্ড তো তোমার গার্লফ্রেন্ড, তাই না? রায়হান চুপ মেরে গেল। আখিল আশিক রায়হানের চেহারা দেখে ফিকফিক করে হেসে দিল। রায়হান দুজনকে হাসতে দেখে গলা ছেড়ে বলে, হ্যাঁ আছেই তো। রুহি নিজে আমাকে ওর ফ্রেন্ডের সাথে সেটিং করিয়ে দিয়েছে। কদিন পরে বিয়েও করে ফেলবো। কিন্তু আখিলের কি অবস্থা? আখিল নিজের নাম শুনে হাসি বন্ধ করে দিল আর চোখে একবার আশিকের দিকে তাকিয়ে নিল। আশিক দাঁত কেলিয়ে আছে, তাকিয়ে আছে। কিছু বলতে গেলে আখিল দ্রুত গতিতে বলে, আমার তো কেউ নেই। আমি তো আগেও একা ছিলাম আর এখনো একাই। রায়হান সন্দেহের দৃষ্টিতে আখিলের দিকে তাকায়, কারণ আখিলকে গত 3 দিন যাবৎ কোনো কারণে মন খারাপ করে বসে থাকতে রেখেছে। আশিক রায়হানের তাকানো দেখে বড় একটা হাসি দেয়, যেন এমন কিছুই অপেক্ষা করছিল না। আশিক রায়হানের দিকে তাকিয়ে বলে ওঠে, স্যারের বাবা স্যারের সব কথা জানতে পেয়ে রেগে মেয়ে দেখা শুরু করেছিল, আর এতদিনে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছে। মেয়েটা স্যারের কোনো এক ক্লায়েন্টের মেয়ে। স্যারকে নাকি অনেক আগে থেকেই পছন্দ করতো, তবে বলতে পারতো না। স্যারের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। কয়েকদিন ধরে ম্যাম স্যারকে দিনরাত ফোন করছে, আর তাই স্যার একদিন বিরক্ত হয়ে বকে দিয়েছিল। তারপর ধরে ম্যাম আর ফোন দিয়েনি, আর স্যার ফোন দিলে ম্যাম ফোন ধরে না, তাই স্যার মন খারাপ করে বসে থাকে। বলেই বড় একটা শ্বাস নিল আশিক। আখিল কপালে হাত দিয়ে বসে আছে, আর রায়হান মূর্তির মতন আখিলের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হঠাৎ রায়হান পেটে হাত দিয়ে হাসা শুরু করলো। আশিকও তার সাথে যোগ দিল। আখিল অসহায় মুখ করে বসে থাকে। আখিলের মুখ দেখে রায়হানের হাসি আরও বেড়ে গেল। এদিকে অভিদ কাঁদো কাঁদো মুখ করে খাটের এক কোনায় বসে আছে, আর রুহি বিছানায় হেলান দিয়ে কান্না করে যাচ্ছে, আর বারবার মুখ মুছে নাক টানছে। কান্নার কারণে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। জ্যোতি খাটের অন্য কিরানে বসে আছে। অভিদ রুমে এসে দেখছিল রুহি কান্না করছে। অভিদ রুহিকে কান্না করতে দেখে অস্থির হয়ে গিয়েছিল। রুহির কাছে গিয়ে পাগলের মতো জিজ্ঞেস করছিল, কি হয়েছে পাখি? কান্না করছো কেন? আবার কোথাও ব্যথা করছে? ডক্টর ডাকবো? মেডিসিন দেবো? রুহি পাখি কি হয়েছে? ভয় পেয়েছো আমাকে না দেখে? দেখো আমি এসে পড়েছি, একটু নিচে গিয়েছিলাম। বলো না কি হয়েছে? আরও পাগলের মতো অনেক কথা বলেছে, কিন্তু রুহি কান্না ছাড়া আর কিছুই করেনি বলে উনি। জ্যোতিকে জিজ্ঞেস করে জ্যোতি বলে, একটু আগেই ঘুম থেকে উঠে তোমাকে না দেখে কান্না করা শুরু করেছে। অভিদ আবার রুহির কাছে যেতেই রুহি খাটের কুশন অভিদের উপর ছুঁড়ে মারে।
তারপর থেকে কোনায় বসে আছে। অভিদ রুহিকে কান্না করতে দেখে একটু এগিয়ে এলো, আদুরে গলায় বলে, পাখি, আমার কথা শোনো। দেখো, এত কান্না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আমাকে বলো, কাঁদছো কেন তুমি? কোথাও ব্যথা করছে? বলো না। রুহি এবার কান্না করতে করতে বলে, আমি আপনার কাছে পুরাতন হয়ে গেছি আর দেখতে খারাপ হয়ে গেছি, তাই না? তাই আপনি এখন সুন্দর নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছেন। আশিক ভাইয়া কালকে তাহলে ঠিকই বলেছিল আপনার গার্লফ্রেন্ড আছে, তাই না? আর আপনি এখন তার সাথে দেখা করতে না হলে কথা বলতে গিয়েছিলেন। বলি আবার কেঁদে দেয়। অভিদ রুহির কথা শুনে হতবাক হয়ে গেল। এমন কথা স্বপ্নও সে ভাবেনি। মুহূর্তে রাগ উঠে গেল। রুহির কথা ভালো করে খেয়াল করে অভিদ রাগে গলায় জ্যোতিকে বলে, একটু বাইরে যাও তো। জ্যোতি মাথা নেড়ে বেরিয়ে গেল। অভিদ উঠে দরজা লাগিয়ে রুহির পাশে এসে রুহির 2 বাহু চেপে ধরে রেগে বলে, কি বললি তুই? আবার বল। তুই দেখতে খারাপ হয়ে গেছিস বলে আমি নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছি? তোকে কে বলেছে তুই দেখতে খারাপ? কার এত সাহস তোকে খারাপ বলার? আর তুই নিজেকে খারাপ বলার কে বল? অভিদের রাগী গলায় ধমক শুনে গলা শুকিয়ে গেল। কান্না অটোমেটিক থেমে গেল, তবে হিচকি উঠে গিয়েছে। রুহি হিচকি দিতে দিতে ভয় বা অভিদের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, কেউ বলেনি, আমি নিজেই বলেছি। আমার মুখে শরীরে কত দাগ, এখন তো আমাকে দেখতে অনেক খারাপ লাগে, আমি জানি। আশিক ভাই আমাকে কালকে বলেছে আপনি একটা মেয়ের সাথে সুন্দর করে কথা বলছিলেন, এখনো তার সাথে কথা বলতে গিয়েছিলেন, তাই না? জানি তো আমি একা ভয় পাই জেনেও জ্যোতিকে রেখে চলে গিয়েছেন। বলে আবার কেঁদে দেয়। অভির চোখ বন্ধ করে নিজের রাগটা কন্ট্রোল করলো। রুহির হাত আগলা করে হালকা বাঁধনে ধরে অসহায় গলায় বলে, না রে পাগলি, তুমি এখনো বোঝোনি। আশিক তোমার সাথে মজা করেছে। আমি তো বাইরে কোনো মেয়ের সাথেই কথা বলি না। আর আমি এখন বাইরে গিয়েছিলাম, রাইহান, আখিল, আশিক সবাই ছিল আমার সাথে। আর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই গিয়েছিলাম, না হলে তোমাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। বলে রুহিকে নিজের বাহু ধরে আঁকলে নেয়। রুহি কান্না থামিয়ে অভিদের বুকে মাথা রাখে। অভিদ রুহিকে নিজের বাঁধনে রেখে রুহির গালে হাত রেখে বলে, তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর নারী। কোনো বিশ্ব সুন্দরীও আমার কাছে আসলে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। তুমি দেখতে খারাপ নও আর খারাপ হতেও পারো না, আর হলেও তুমি যেমন আমি তেমনই তোমাকে ভালোবাসবো। অভিদের কথা শুনে রুহির চোখের কোণে আবার পানি জমে গেল। যেই ছেলেটা তাকে এত ভালোবাসে আজকে তাকে নিয়ে কিনা কি ভাবলো। ভাবলেই নিজের উপর রাগ ওঠে। রুহি আরও ভালো করে অভিদের বুকে মাথা গুঁজে দেয়। অভিদ রুহির মাথা উঠিয়ে মুখটা সামনে এনে চোখের পানি মুছে দিয়ে 2 গালে হাত রেখে গম্ভীর গলায় বলে, আর কখনো এসব নিয়ে কান্না করবে না। তোমাকে ছাড়া আমি আর কাউকে নিয়ে ভাবতেই পারি না। তুমি আমার সব। সব পরিবর্তন হলেও আমার ভালোবাসা পরিবর্তন হবে না, কথা দিচ্ছি। আর আমাদের বেবিকে তো আমি খুব বেশি ভালোবাসবো। অভিদের কথা শুনে রুহি প্রচণ্ড লজ্জা পেল। রুহি লজ্জায় লাল হয়ে অভিদের থেকে চোখ নামিয়ে নিচে তাকায়। অভিদ রুহিকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে হাসল। আস্তে আস্তে রুহির লজ্জা নুয়ে যেতে লাগলো। রুহিকে বেশি লজ্জায় পেতে দেখে অভিদ রুহির মন ঘোরানোর জন্য বালিশ ঠিক করতে করতে বলে, আচ্ছা, অনেক কেঁদেছো, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। নাও এখন শুয়ে পড়ো। বলে রুহিকে শুয়ে দিতে নিলেই রুহি বিরক্ত মুখ করে বলে, উফ, এত শুয়ে থাকতে ভালো লাগে না, আমাকে বাইরে নিয়ে চলুন, একটু ঘুরবো। অভিদ রকুচকে বলে, কি এই রাতের দিকে তুমি ঘুরবে? কোথায় ঘুরবে শুনি? এত ঘোরাঘুরির কথা বললে কিন্তু আবার হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো। রুহি মুখ গোমরা করে বলে, করছেন কেন? একটু রুমের বাইরে নিয়ে চলুন না, বাড়ির ভেতরেই তো থাকবো, প্লিজ। অভিদ ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। রুহিকে কোলে তুলে চেয়ারে বসিয়ে দেয়। কয়েক পা এগিয়ে আলমারি থেকে একটা চাদর এনে রুহির গায়ে জড়িয়ে চুলগুলো ছেড়ে দিল। রুমের লাইটগুলো অফ করে দিয়ে রুহিকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুহির সামনে তাকিয়ে চারপাশটা দেখতে দেখতে বলে,
আচ্ছা, বাড়িতে যাব কবে আমরা? আর কতদিন থাকবো এখানে? তাড়াতাড়ি যেতে হবে কিন্তু। অভিত হালকা হাসলো। এতদিন ধরে বাড়ি থেকে দূরে আছে, বাড়িতে যাওয়ার ইচ্ছে আর সবাইকে সামনে থেকে দেখার ইচ্ছে করছে রুহির, সেটা বুঝতে পারছে। অভিত রুহিকে সিঁড়ির দিকে নিয়ে যেতে যেতে বলে, অনেক দেরি হবে, তুমি পুরোপুরিভাবে সুস্থ হলে তারপর যাব। এতদিন এই বাড়িতেই থাকতে হবে। রুহি হাঁ করে অভিতের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, কি? এতদিন থাকবো এখানে? পাগল হয়ে গিয়েছেন আপনি? রুহির চেঁচানো শুনে অভিত রাগে চোখে তাকায় রুহির দিকে। রুহি ঢোক গিলে জোর করে হাঁচার চেষ্টা করলো। অভিত ভারী গলায় বলে, চেঁচাচেঁচি করলে লাভ হবে না। সুস্থ হওয়া পর্যন্ত তুমি এই হসপিটালে ছাড়া আর কোথাও যাবে না। রুহি মুখ কালো করে বসে থাকে। অভিত রুহিকে নিয়ে আবার লিফটের দিকে যেতে নিলেই রুহির কারো গলা শুনতে পেল। কারো বলতে আখিলের গলা। লিফটের অনেক আগেই আখিলের রুম। আখিল কারোর সাথে কথা বলছে। রুহি অভিদের ঘাড় গড়িয়ে তাকিয়ে ফিসফিস করে বলে, আখিল ভাইয়ের রুমের দিকে নিয়ে চলুন তো। অভিত এক ভ্রু উঁচু করে বলে, কেন? সেখানে গিয়ে তোমার কি কাজ? রুহি অনুরোধ করে বলে, চলুন না প্লিজ। অভিত চোখগুলো ছোট করে তাকে রুহিকে নিয়ে যেতে থাকে। আখিলের রুমের সামনে আসতে স্পষ্টভাবে আখিলের কথা শুনতে পেল। রুহি মাথাটা একটু এগিয়ে দরজায় দিয়ে দেখতে পেল আখিল ল্যাপটপের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। রুহি অবাক হয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকায়। ল্যাপটপের দিকে তাকিয়ে রুহির মাথায় আকাশ ভেঙে পড়ল। অতি অবাকে যা হয় আর কি, স্ক্রিনে অনির চেহারা ভাসছে। অনেক মুখ ফুলিয়ে বসে আছে আর আখিল অসহায় চেহারায় দুই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। আখিল অসহায় গলায় বলে, প্লিজ জনি, মাফ করে দাও। আর কোনোদিন তোমার ফোন পেয়ে বিরক্ত হব না। বিরক্ত হয়ে তোমাকে বকাও দেব না। তোমার সাথে সারাদিন কথা বলবো। প্লিজ ফরগিভ মি। অনি রেগে বলে, শালা, আর কোনোদিন আমাকে বকা দিয়ে ফোন কেটে দিলে তোর মাথার সব চুল আমি টেনে ছিঁড়ে ফেলবো। আর ভাইয়াদের বলবো কার সাথে আমার বিয়ে ঠিক করেছে। যে আমার ফোন দেখে বিরক্ত হয়, তার সাথে 3 বছর পর বিয়ে হবে কি করে? আর তার সাথে সারা জীবন কাটাবো কি করে? আখিল কাঁদো কাঁদো হয়ে বলে, প্লিজ জনি, এতগুলো শাস্তি দিয়েও কি তোমার মনে দয়া মায়া হয়নি? 3 দিন ফোন ধরনি। আমি কত মিস করেছি তোমায় জানো? আর এখন আবার এক পায়ে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছো। আর কি বলবো, আমার মান সম্মান সব জলে ডুবে গেল। কবে যেন ব্রেকিং নিউজ দেখা যায়, আকিল রহমান অবিদ রায়জাদার ছোট বোন দিদিহা অনি রায়জাদার রাগ কমানোর জন্য কান ধরে এক পায়ে দাঁড়িয়েছিল। অনেকে বোঝা গেল অনেক ভীষণ রেগে গিয়েছে। অনি চাপা চিৎকার করে বলে, আমি এখনই ফুপিকে বলে বিয়ে ভেঙে দিচ্ছি। তুই আমাকে ভালো না বেশি নিজের মান সম্মান নিয়ে পড়ে আছিস। আমি এখনই ভাইয়াকে বলবো আর ফুপিকে বলবো। ভাইয়া তো তোর সাথেই আছে। ভাইয়া সব জানলে এমন ধোলাই দেবে তোকে। দাঁড়া, এখনই যাচ্ছি। বলেই ল্যাপটপ অফ করতে নিলেই আখিল চেঁচিয়ে বলে ওঠে, না না না, প্লিজ কল কেটো না। দেখো, আমি তো এসব এমনি বলছিলাম, কিন্তু তুমি এত সিরিয়াসভাবে নিবে বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করো। বলে ল্যাপটপের সামনে হাঁটু কেড়ে হাত জোর করে বলে। অনেক কিছুটা ভাব নিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, মনে রাখবে আমার দয়ার শরীর, তাই মাফ করে দিয়েছি। না হলে কোনোদিন আর কথাই বলতাম না। আখিল জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ বুঝেছি, সব বুঝেছি। বলে বিছানার উপর ঠিক হয়ে বসে ল্যাপটপ কোলে নিয়ে অনির সাথে কথা বলতে থাকে। রুহি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে। দরজা হালকা ভিড়ানো থাকায় রুহি অভিত সব দেখতে পাচ্ছে, তবে আখিল আর অনি রুহি আর অভিতকে খেয়াল করেনি। অভিতের চেহারাও রুহির মতো হয়ে আছে। অভিত বুঝতে পারছে না এতক্ষণ কি শুনেছে। আর রুহি তো মাথা ঘোরা শুরু হয়ে গিয়েছে। রুহি মাথায় হাত দিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করতে থাকে। অভিত রোবটের মতো রুহিকে নিয়ে লিফটে ওঠে। লিফট থামতেই অভিত আগের মতো রুহিকে নিয়ে আসতে থাকে। সোফায় রায়হান, আশিক, জ্যোতি গল্প করছিল। অভিত আর রুহিকে এমনভাবে দেখে দাঁড়িয়ে গেল। রায়হান অভিদের সামনে এসে দাঁড়িয়ে বলে, কি রে রুহির কি হয়েছে আর তোর কি হয়েছে?
রায়হানের কথায় অভিদের ধ্যান ভাঙল। অভিদ রুহির দিকে তাকিয়ে দেখে রুহি অজ্ঞান হয়ে গিয়েছে। অভিদ ভয় পেয়ে গেল, হঠাৎ রুহির কী হলো। অভিদ তাড়াতাড়ি করে টেবিলের উপর থেকে গ্লাস এনে রুহির মুখে পানি ছিটিয়ে দিয়ে রুহির গালে হাত দিয়ে অদৃক হয়ে বলে, রুহি চোখ খোলো। রুহি কি হয়েছে তোমার রুহি? ডাকতে ডাকতে আরও 2 বার পানি ছিটিয়ে গ্লাসটা পাশে রেখে রুহিকে কোলে তুলে সোফায় বসিয়ে নিজের এক হাত জড়িয়ে ধরে অন্য হাতে রুহির হাত পা ঘষতে থাকে। কিছুক্ষণ পরে রুহি আস্তে আস্তে চোখ খুলো। অভিদ যেন তার প্রাণ ফিরে পেল। হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ার ভয় পেয়ে গিয়েছিল। অভিদ রুহির মুখের সামনে ভেজা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, ঠিক আছো তুমি? হঠাৎ কি হয়েছে তোমার? রায়হান রুহির পাশে বসে বলে, হয়তো খারাপ লাগছিল তাই সেন্সলেস হয়ে গেছে। তুই ডক্টরের সাথে কথা বলে নিস। রুহি খারাপ লাগছে? রুহি উত্তরে দুর্বলভাবে মাথা নাড়িয়ে না বলে। রুহি অভিদের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলে, আপনি অনির বিয়ে ঠিক করে ফেলেছেন আর আমাকে বললেন না? অভিদ অবাক হয়ে গেল। নিজেই জানে না অনির বিয়ে কে ঠিক করেছে। রায়হান চমকে লাফিয়ে উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, কি? অনির বিয়ে ঠিক করেছিস তুই, তাও আমাকে না জানিয়ে? অভিদ কপালে হাত দিয়ে অসহায় গলায় বলে, না রে ভাই, আমি নিজেও জানি না আমি কখন আখিলের সাথে অনির বিয়ে ঠিক করেছি। আমি সত্যিই জানি না অনির বিয়ে কে ঠিক করেছে, তাও আবার আখিলের সাথে। আমি তো মাত্রই শুনলাম। বলেই মাথা উঠায়। রায়হান এবার ধপ করে সোফায় বসে পড়ল, বিস্ময় নিয়ে বলে, আখিলের সাথে? আল্লাহ, কি হচ্ছে বুঝতে পারছি না আমি। জ্যোতি চোখ বড় বড় করে বসে আছে। রায়হান আশিকের দিকে তাকিয়ে দেখে আশিকের চেহারা ও অবাকের রেশ রয়েছে। রায়হানকে আশিকে চেপে ধরে, আশিকের হাত ধরে চোখ রাঙিয়ে বলে, এই, তুমি না বলেছিলে আখিলের কোনো বিজনেস ক্লায়েন্টের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে? তাহলে এসব কি শুনছি? আশিক থমথম খেয়ে গেল এমন প্রশ্নে, মাথা চুলকে বলে, রায়হান সত্যি বলছি আমি জানি না এসব কি হচ্ছে। আমাকে স্যার যা বলেছে আমি তাই জানি, এর বেশি কিছুই না, সত্যি বলছি। রায়হান শুকনো ঢোক গেল। রুহি এত বড় শখ পেয়ে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে। বিয়ে ঠিক হলো, বিয়েটা আসলে কি না সেটা চিন্তা করছে। আর বিয়েটা ঠিক করেছে কে? রুহি এসব ভাবনার মাঝে অভিদ রেগে দাঁড়িয়ে গেল, রাগী গলায় বলে, আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, অথচ আমি জানি না। ফুপির সাথে কথা বলতে হবে। বলেই টেবিলের উপর থাকা রায়হানের ল্যাপটপ দিয়ে ফুপিকে ফোন দিল। কিছুক্ষণ রিং হবার পর কল রিসিভ হলো। ফুপিকে কোনো কথা বলতে না দিয়ে অভিদ প্রথমে দাঁতে দাঁত চেপে বলে, অনির বিয়ে ঠিক করেছে কে? আর আমাকে না জানিয়েই এত কিছু কি করে হলো? কে এসব ঠিক করেছে? আর আখিলের সাথে বিয়ে ঠিক করেছে আমাকে একবারও জানালো না? রিয়েলি? অভিদের চেঁচিয়ে বলা কথাগুলো শুনে ফুপিও গা ছাড়া ভাব নিয়ে বসে আছে। ফুপির এমন ভাবমূর্তি দেখে অভিদ আরও রেগে গেল। কিছু বলতে নিলেই ফুপি বলে ওঠে, আরে জেনে গিয়েছিস? আমি ভাবছিলাম আজকে তোকে ফোন দিয়ে সব জানাবো, কিন্তু আমাকে আর কিছু করতে হলো না, তুই এমনিই জেনে গেলি, খুব ভালো হয়েছে। অভিদ চল শক্ত করে বলে, ফুপি এসব কি হেয়ালি হচ্ছে? সোজাসুজি আমাকে সব বলো। আর আমাকে তোমরা না জানিয়ে এত কিছু কি করে ঠিক করতে পারলে? ফুপি ইনোসেন্ট মুখ করে বলে, বারে আমি কোথায় হেয়ালি করলাম? আমি তো কিছুই বলিনি তোকে। তবে এখন বলবো, আখিলের বাবা আখিলের জন্য মেয়ে খুঁজছিল, তখন কিভাবে যেন অনির ছবি দেখে অনেকে পছন্দ করে ফেলেছে। ছেলে সব কীর্তি জেনেও অসহায় হয়ে বলল অনিকে আখিলের বউ করতে চায়। অনেক কিছুর পর আমিও কথা ফাইনাল করেছি। আমি তোকে সব ঠিক হওয়ার আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু তুই এতদিন রুহিকে নিয়ে কেমন অবস্থায় ছিলি সেটা তো আমরা দেখেছি। তখন যদি এই কথা জানাতাম তাহলে তুই সঙ্গে সঙ্গে সব না করে দিতি। তাই ভেবেছিলাম রুহিকে খুঁজে পাওয়ার পর জানাবো। কালকে রুহিকে দেখে কথা বলে তারপর ভাবলাম তুই রুহিকে খুঁজে পেয়েছিস, এখন বললেও বলা যেতে পারে, তাই আজকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই জেনে গিয়েছিস। অভিদ হাত দিয়ে চুল টানছে। রায়হান কপালে হাত দিয়ে বসে আছে। অভিদ গম্ভীর গলায় বলে, ফুপি আখিলের সব কথাই তো তুমি জানো, তুমি সব জেনেও কি করে তাও এসব ঠিক করলে?
ফুপি হাতে ইশারা করে থামতে বলে, নিজে বলে ওঠে, আমি সব ঠিক করি হ্যাঁ বলেছি। আমি আখিলের সাথে কথা বলেছিলাম। আখিল বলেছে রুহিকে সে পছন্দ করত, তাই জেদের বসে এত কিছু করেছিল। আর এখন নিজের ভুল বুঝতে পেরেছে। এখন বাবা যাকে বিয়ে করতে বলবে তার সাথেই করবে। অনি বলেছে আমি, তুই, রায়হান রাজি হলে অনি রাজি। আমি অনিকে বলেছি অভিত, রায়হান, আমি তিনজনই রাজি। অনি বলেছে তাহলে বিয়ে ফাইনাল। আমি আখিলের বাবার সাথে কথা বলেছি। আমি বলেছি অনি আখিলের 1 বছর পর এঙ্গেজমেন্ট হবে আর 3 বছর পর বিয়ে হবে। তিনি সব শর্তে রাজি। দেখো সব ঠিকঠাক আছে। আখিলের সাথে তুমি নিজেই এখন একসাথে এক ছাদের নিচে থাকছো, তাই তুমিও হয়তো বুঝে গিয়েছো আখিল কেমন, তাই বিয়েতে না করতে পারবে না তুমি। অভিত ভাবতে লাগলো, এই কদিনে বা এত বছর আখিলের মধ্যে কোনো খারাপ স্বভাব বা কাজ করতে দেখেনি। শুধু দুইটাই দোষ ছিল আখিলের, অভিতকে হিংসা করত আর রুহিকে নিয়ে জেদের খেলা। এই দুটোই দোষ ছাড়া আর কোনো দোষ ছিল না। এখন সেটাও নেই। অনির জন্য আখিল কোনো দিক দিয়ে কম না। রায়হান ফুপি দিকে তাকিয়ে বলে, ফুপি, আমি তো রাজি। অভিত গম্ভীর গলায় বলে, ঠিক আছে, আমি রাজি। সবার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এত সহজে অভিত রাজি হয়ে যাবে ভাবেনি। ফুপি, অভিত, রুহি, রায়হান সবার সাথে আরও কিছু কথা বলে ফোন কেটে দেয়। অভিত রুহিকে অসুস্থ দেখে রুহিকে আগে আগে খাবার খাইয়ে রুমে নিয়ে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে যায়। রাতে সবাই ডিনার করে ঘুমাতে চলে যায়। অভিত রুমে গিয়ে দেখে রুহি ঘামছে আর ছটফট করছে। অভিতের বুঝতে বাকি রইল না রুহি ঘুমের মাঝে প্যানিক হয়ে গিয়েছে। অভিত তাড়াতাড়ি রুহির পাশে শুয়ে রুহিকে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ যেতেই আস্তে আস্তে রুহি ঠিক হয়ে যায়। রুহির চেক আপ সুস্থ করে তোলা, সবাই একসাথে হাসি আনন্দ করা, অফিস সামলানো, যাবে তার সিয়াবের প্রতিদিন কোনো না কোনোভাবে শাস্তি দেওয়া, এভাবেই 15 দিন কেটে গেল। অভিতরা কালকেই সবাই বিডিতে রিটার্ন করার জন্য টিকিট বুক করেছে। অভিদের যাওয়ার একদম ইচ্ছে নেই, কারণ অভি চেয়েছিল রুহিকে একদম সুস্থ করে দেন বিডিতে রিটার্ন করবে। কিন্তু রুহির জোরাজোরিতে হার মানতে হলো। অভিত রুহিকে নিয়ে যেতে চাইছিল না দেখে রুহি রেগে অভিদের সাথে 2 দিন কথা বলেনি। অভিত রুহির সাথে রাগারাগি করে রাজি হয়েছে। রুহি খুশি শেষ নেই। অভিত ওর সাথে রাগারাগি করেছে, রুহি তাও কানে নিল না, কারণ রুহি বাড়িতে যাওয়ার জন্য আর সবাইকে সামনে থেকে দেখার জন্য অনেকটা এক্সাইটেড। রায়হান বসে বসে শুধু অভিদের রাগ দেখতে থাকে। যদিও রায়হান জানে অভিত কেন যেতে চাইছে না, কিন্তু চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সবাই লাঞ্চ করে সবার রুমে গোছগাছ করছে। অভিত আলমারি থেকে ধূপধাপ করে সব জিনিস খাটে এনে রাখছে। রুহি বসে বসে অভিদের চেহারা দেখে শুধু মিটমিট করে হাসছে আর লাগেজ কাপড় গুছিয়ে রাখছে। অভিত বিড়বিড় করছে, রুহির হাসতে দেখে রেগে কিরমির করে বলে, তুমি হাসছো? আমাকে দেখে খুব বেশি হাসি পাচ্ছে তাই না? আমি যে এদিকে চিন্তায় মরছি এটা কিছু না। খুব ভালো, হাসো, আরো বেশি করে হাসো। রুহি অভিদের কথা শুনে শব্দ করে হেসে দিল, হাসতে হাসতে বলে, আপনি এমন করছেন কেন? আমাদের বাড়িতেই তো যাচ্ছি। আপনি এমন করছেন মনে হচ্ছে আপনাকে আবার জোর করে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বলেই ফিকফিক করে হেসে দেয়। অভিত রেগে সব ছুঁড়ে ফেলতে থাকে বিছানায়। রুহি হাসি থামে বিরক্ত হয়ে বলে, কি করছেন কি? সমস্যা কোথায় আপনার? আপনি বাড়ি যাওয়ার নাম শুনে তো রেগে আছেন কেন? বাংলাদেশ কি কোনোদিন যাননি আপনি? ছোট থেকে সেখানেই তো বড় হয়েছেন। রাহান ভাইয়া বলল আপনি নাকি এখানে আসতেই চাইছিলেন না। এখন তো আমরা চলে যাচ্ছি, তাহলে এত কিসের রাগ? অভিত রুহির সামনে এসে ঠাস করে বসে পড়ে, কঠোর গলায় বলে, শোনো, আমি এখানে আসতে চাইনি, কারণ তোমাকে না পেয়ে আমি ডিপ্রেশনে ভুগছিলাম। তখন কিছুই ভালো লাগতো না, তাই আসতে চাইনি। আর এখন তোমাকে পেয়েছি আমি, এখন সবই ঠিক আছে। তবে তুমি নিজের দিকে তাকিয়েছো একবারও? এখনও হাঁটতে তো দূরের কথা, ভালো মতো দাঁড়াতেই পারছো না তুমি। পায়ের নিউ ট্রিটমেন্ট চলছে, শরীরের দাগগুলো এখনও হালকা হালকা রয়েছে। আগের মতো প্রতিদিন জ্বর প্যানিক না উঠলেও মাঝে মাঝে ওঠে। আর ডক্টর বলেছে
পা ঠিক হতে বেশি সময় লাগবে না, অ্যান্ড পা ঠিক হওয়া পর্যন্ত কোথাও জার্নি করতে বারণ করেছি। আমি চাইছি তুমি সুস্থ হলে যাব, কিন্তু তুমি তো তুমি আমার কোনো কথা বোঝার চেষ্টাই করছো না। কেন আমি যেতে না করেছি? রুহি কপালে হাত দিয়ে বলে। হায়, আরে আমরা তো প্লেনে করে যাব, আর আমি তো সারাদিন বসেই থাকি, জানি কোথায় করা হলো। এখান থেকে এয়ারপোর্টও বসে যাব, আর প্লেনে উঠেও বসে থাকবো, এরপরও বসেই থাকবো। এমন কেন করছেন? আচ্ছা, আর কোনো কারণ নেই তো? সন্দেহ গলায় বলে। রুহি তার কোলে থাকা কাপড় সরিয়ে রেখে অভিদের হাত টেনে আরও কাছে নিয়ে আসে। অভিদ রুহির দিকে ফিরে রুহির চুলগুলো কানে গুজে দিতে দিতে ধীর গলায় বলে। রুহি পাখি, তুমি ঠিকই ধরেছ। আমার এখানে থাকার অন্য আরেকটা কারণ আছে, তবে আমি চাই তুমি তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরব। এখানে ট্রিটমেন্ট বাংলাদেশের চাইতে খুবই ভালো। প্লিজ একটা কথা রাখো, এখানে থেকেই তুমি সুস্থ হও, তারপর বাড়ি ফিরে যাই আমরা। রুহি অভিদের প্রশ্নে উত্তর দিল না, তবে শান্ত গলায় প্রশ্ন করে ওঠে। এখানে থাকার আরেকটা কারণ কি? অভিদ রুহির প্রশ্নে থমকে গেল। ভাবতে থাকে, এখন যদি জাবেদ সিয়াবের নাম ওঠে তাহলে রুহি ভয় পেয়ে যাবে। অভিদ অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে। না বলাই ভালো, তবে সেটা বেশি গুরুত্বপূর্ণ কাজ না, তোমারটাই বেশি ইম্পর্টেন্ট। রুহি রাগ দেখিয়ে বলে। বলবেন আপনি, না বললে কিন্তু আমি আজকে খাবার খাবো না। অভিদ চোখ ছোট ছোট করে রুহির দিকে তাকালো। এই মেয়েটা আগে অভিদকে ভয় পেত, কিন্তু এখন নিজের অসুস্থতার সুযোগ নিয়ে অভিদকে রীতিমতো সব কিছুতে ব্ল্যাকমেল করে। রুহি ঢোক গিলে বলে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? বলুন। অভিদ গম্ভীর গলায় বলে। জাবেদ আর শিহাব 15 দিন ধরে আমাদের কাছে বন্দি। এখন আমরা দুজনে আইনি শাস্তির জন্য প্রমাণ জোগাড় করছি। এখন সেটা মিডিয়া আর আইনের লোকের কাছে পৌঁছে গেলেই চলবে। বাকিটা আমি আমার হাতে আনবো, সেটা 2 দিনের মধ্যেই হয়ে যাবে। তবে তুমি সুস্থ হলেই আমি বিড়িতে ফিরতে চাই। এখন তুমি রাজি হয়ে যাও প্লিজ। রুহি মুখ ফুলিয়ে লাগেজের ধাক্কা দিয়ে সরিয়ে বলে। যান, যাব না কালকে আমরা, খুশি? অভিদ চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু রুহিকে দেখে আবার হাসি মিশে গেল। রুহি মন খারাপ করে খাটে হেলান দিয়ে 2 হাত গুজে বসে আছে। অভিদ লাফ দিয়ে রুহির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। রুহি মুখ ঘুরিয়ে পাশ থেকে রিমোট নিয়ে টিভি অন করলো। কার্টুন চ্যানেল দিয়ে আর চোখে অভিদের দিকে তাকালো। অভিদ রুহির দিকে তাকিয়েই ছিল। রুহিকে আর চোখে তাকাতে দেখে অভিদ পাকা এসে রুহির মাথার পেছনে হাত দিয়ে রুহির মাথাটা নিচের দিকে টেনে রুহির ঠোঁট ছুঁয়ে কিছুক্ষণ স্পর্শে রেখে ছেড়ে দিল। রুহি ঠিক হয়ে বসে ভাবতে লাগলো, কি হয়েছিল? এত দ্রুত কিছু ঘটায় মাথায় কিছুই ঢুকলো না। সব খেয়াল আসতেই লজ্জায় পড়ে গেল। আগের মতো কোনা চোখে অভিদের দিকে তাকায়। অভিদ রুহির দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। রুহির চোখ ঘুরিয়ে কার্টুন দেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অভিদ তা পূরণ হতে দিল না। অভিদ রুহির পেটে মুখ গুজে বলে। আমি খুশি হয়ে গেছি, কিন্তু আমার বউয়ের তো এখন মন খারাপ হয়ে গেছে, সেটা এখন ঠিক করতে হবে। তাই ঠিক করেছি আজকে আমরা বাইরে ঘুরতে যাব, আর বাইরেই ডিনার করব। আমার বউ কি এখন খুশি হয়েছে, নাকি আরও কিছু করতে হবে? রুহি অভিদের কথা শুনে টিভির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল, যার মানে সে খুশি। অভিদ উঠে রুহির পাশে হেলান দিয়ে বসে রুহির গাড়ি স্লাইড করতে থাকে। রুহি কার্টুন দেখতে দেখতে কেঁপে কেঁপে উঠে চোখ বন্ধ করে অভিদের ছোঁয়া অনুভব করতে থাকে। অভিদ বাঁকা এসে মুখটা এগিয়ে রুহির গলায় বাইট দিল। রুহি সেখানে হাত দিয়ে মুখ কুঁচকে বলে ওঠে, এটা কি হলো? অভিদ আবার রুহির কানের লতিতে বাইট দিয়ে সেখানে চুমু দিয়ে বলে, এটাকেই লাভ বাইট বলে গো বউ। আচ্ছা ওয়েট করো, আমি সবাইকে জানিয়ে দিয়ে আসছি, তারপর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ব, আর রাতে রোম্যান্স করব। চোখ টিপ দিয়ে বলে বেরিয়ে যায়। রুহির লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। কিছুক্ষণ সময় পার হয়ে গেল।
অভিদকে আসতে না দেখে রুহি ভাবলো নিজেই তৈরি হওয়ার চেষ্টা করবে। ভেবে রুহি বিছানা থেকে নামতে থাকে। খাট টেবিল ধরে ঠোঁট কামড়ে পায়ের ব্যথা সহ্য করে উঠে দাঁড়ায়। টেবিল ধরে এক পা সামনে এগিয়ে আর এগোলো না, বিড়বিড় করে বলে, মাগো ভয় করছে, দাঁড়িয়ে তো গেলাম, এখন বাকি পথটা হাঁটবো কি করে? অভিদ রুহির রুমের ভেতরে আসতে নিলেই দেখতে পায় রুহি টেবিল ধরে দাঁড়িয়ে আছে। অভিদ চমকে যায় রুহিকে নিচ থেকে দাঁড়াতে দেখে। অনেক খুশি হয়। অভিদ সেখানেই দাঁড়িয়ে যায় রুহির হাঁটা দেখার জন্য। রুহি কিছুক্ষণ থেমে আবার এক পা বাড়ায়। এবার টেবিল ছেড়ে দাঁড়ানোর চেষ্টা করে। টেবিল ছেড়ে এক পা এগোতে নিলেই পড়ে যেতে নেয়। রুহি ভয় পেয়ে চিৎকার করে ওঠে। অভিদ দৌড়ে রুহিকে ধরে নেয়। রুহি ভয় পেয়ে অভিদের শার্ট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে কেঁদে দেয়। অভিদ রুহিকে কোলে উঠিয়ে নেয়। রুহির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, রুহি ঠিক আছো তুমি? বেশি ব্যথা পেয়েছো? রুহি অভিদের বুকে মাথা গুজে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলে, না, ভয় পেয়ে গিয়েছিলাম। অভিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে রুহিকে বিছানায় বসিয়ে দেয়। রুহি কাঁদতে কাঁদতে বলে, আমার পা কবে ঠিক হবে? আমি কি সারা জীবন পঙ্গু হয়ে থাকবো? অভিদ রুহির গালে হাত রেখে রুহির চোখের পানি মুছে দিয়ে বলে, কে বলেছে তুমি পঙ্গু? তুমি তো একদম ঠিক আছো, শুধু তোমার পায়ে বেশি সমস্যা হয়েছে, সেটাও ঠিক হয়ে যাচ্ছে। দেখেছো তুমি আজকে হাঁটতে পেরেছো? এভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন কান্না বন্ধ করো আর চলো রেডি হবে। বলে রুহিকে একটা ড্রেস দিয়ে ওয়াশরুমে বসিয়ে দিয়ে আসে। রুহিকে তৈরি করে নিজেও তৈরি হয়ে নেয়। রুহিকে নিয়ে নিচে গিয়ে দেখে সবাই তৈরি হয়ে বসে আছে। জ্যোতি আর আগের মতো নেই, একদম সাধারণ মেয়ে হয়ে গিয়েছে। আগের মতো সাজেও না, একদম সাধারণভাবে সেজেছে রুহির মতো। অভিদ, রুহি আর রায়হান এক গাড়িতে গেল, আর আখিল, আশিক, জ্যোতি এক গাড়িতে ওঠে। অভিদ আর আখিলের সম্পর্কও অনেকটা উন্নতি হয়েছে। নিউজিল্যান্ড শহরে ব্রেকিং নিউজের মূল ব্যক্তি হচ্ছে জাভেদ খান এবং সিয়াব খান। দুজনের প্রত্যেকটা কাজের ভিডিও, ছবি সহ সব প্রমাণ পাওয়া গিয়েছে। সাথে রয়েছে দুজনের নিজেদের দেওয়া অপরাধ স্বীকার করার একটি ভিডিও, যেখানে তারা নিজেরা তাদের সব কালো ব্যবসার অনৈতিক কাজের সম্পর্কে স্বীকার করেছে। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।